ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আজকের দিনটি ভারতীয় শেয়ার বাজারের জন্য ছিল খুবই অদ্ভুত। গ্লোবাল মার্কেটে ইতিবাচক সংকেত আর আমেরিকা ইরান যুদ্ধের সাময়িক স্বস্তির খবরে সকালে বাজার লাফিয়ে শুরু করলেও কিন্তু দুপুরের পর থেকেই দেখা গেল প্রফিট বুকিং এবং প্রবল চাপে শেষ পর্যন্ত বাজার থিতু হলো লাল সংকেতে। দেখুন এখানে আজকের মার্কেটের ইনসাইটসটা যদি আমরা একটু আলোচনা করে দেখে নিই, তাহলে দেখুন কালকেই আমরা যেমন বলেছিলাম যে মার্কেটে একটা যুদ্ধবিরতি বা সিজফায়ারের একটা খবর আসতে চলেছে। ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক, প্রথম বৈঠক তো ফেল হয়েছিল, দ্বিতীয় বৈঠকের একটা আশা আছে। সেই জন্য মার্কেট দেখুন গ্যাপ আপ একটু ওপেনিং দিয়েছিল ওপরের দিকে। এরপরে যত দিন গড়িয়েছে তত প্রফিট বুকিংয়ের একটা চাপ এসছে এবং আরও কয়েকটা কারণের জন্য মার্কেট আস্তে 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 ডাউনে এসছে। দেখুন এই যে এই জায়গাটায় আগের দিনে ক্লোজিং ছিল, এখান থেকে আস্তে আস্তে মার্কেট ডাউনেই এসছে এবং দিনের শেষেও মার্কেট রেড কালারেই ক্লোজিং দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক যে মার্কেট হঠাৎ করে রেড কালারে ক্লোজিং দিল কেন। এর প্রধান কারণ যদি আমরা দেখি তাহলে ইরান আমেরিকা যুদ্ধের কারণই হবে। দেখুন এখানে স্যাংশন যে ট্যাঙ্কারগুলো আছে, যে ট্যাঙ্কারের ওপর স্যাংশন লাগানো আছে বা যেগুলো হরমুজ প্রণালী দিয়ে ইরানের স্যাংশন যেগুলো আছে, যে ট্যাঙ্কারগুলো পাস করতে পারবে, সেগুলোকে আবার তারপরে আমেরিকা ব্লক করছে, যার ফলে ইরানের কাছ থেকে স্যাংশন পেয়ে সে যখন পাস করে আসছে তখন আবার আমেরিকার দ্বারা ব্লক হচ্ছে। সেরকম ট্যাঙ্কার ব্লক হয়ে সেটা আবার হরমুজে ব্যাক করে গেছে। এ দেখুন স্ট্রেট অফ হরমুজ যদি আমি দেখাই তাহলে দেখুন এখানে ইরান এই জায়গাটায় কন্ট্রোল করতে চাইছে। এই জায়গাটা কন্ট্রোল করে ইরান যাকে যাকে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে যে হ্যাঁ ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার নিয়ে যেতে পারে, যার মধ্যে ম্যাক্সিমামই যাচ্ছে চায়নার ট্যাঙ্কার। এখান দিয়ে পাস করে যাচ্ছে, যখন সে এই জায়গাটা পাস করে যাচ্ছে আমেরিকা কিন্তু এই জায়গাতে ঢুকতে পারছে না। এই জায়গাটাতে কিন্তু আমেরিকা ঢুকতে পারছে না, আমেরিকা দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে, এখানে এই বাইরের দিকের জায়গাটাতে। এখানে আমেরিকা বাধা দিচ্ছে, যার ফলে ট্যাঙ্কার এখান থেকে পাস করে এলেও সে আবার ইউটার্ন নিয়ে ঘুরে আবার এদিকেই ব্যাকে যেতে হচ্ছে। এখানে আমেরিকা স্ট্রেট অফ হরমুজকে এই বাইরের দিক থেকে ব্লক করে রেখেছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ম্যাপটার মাধ্যমে। এখানে দেখুন এর ফলে ইউএস চায়না টেনশনস রাইজ ওভার হরমুজ ব্লকেড। হরমুজ ব্লক করার জন্য ইউএসের সাথে চায়নার যে একটা টেনশন, সেই টেনশনটা আরও বেশি বাড়ছে। আর আমরা জানি যে কিছুদিন পরেই ট্রাম্প চায়নার বেজিংয়ে একটা মিটিংয়ের জন্য যাবেন। তো তার আগে যেহেতু ইউএস ওখানে ব্লক করছে হরমুজে এবং ম্যাক্সিমামই চায়নার ট্যাঙ্কার ব্লক হয়ে যাচ্ছে, তেল নিয়ে যেতে পারছে না, সেই জন্য ইউএসএ এবং চায়নার মধ্যে একটা টেনশন কিন্তু বাড়ছে। যদি কোনো কারণে আমেরিকার সাথে চায়নার কোনো কনফ্লিক্ট নিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু সেটা ওয়ার্ল্ড ওয়ারের 3 জায়গাতেই গিয়ে পৌঁছবে। এবার দেখুন আর একটা খারাপ খবর বা নেগেটিভ নিউজ যেটা পাওয়া যাচ্ছে, ইউএস উইল নট রিনিউ স্যাংশনস ওয়েভার অন রাশিয়ান ইন্ডিয়ান অয়েল, বেসেন্ট শেষ। ওনাদের ইউএসের তরফ থেকে স্কট বেসেন্ট যিনি আছেন তিনি বলেই দিয়েছেন যে ইউএসএ রাশিয়ান অয়েল কেনার জন্য যে ছাড়পত্র দিয়েছিল ইন্ডিয়াকে, সেই ছাড়পত্র আর নতুন করে রিনিউ করা হবে না। অর্থাৎ ইন্ডিয়া রাশিয়ার থেকে যে একটা অয়েল পেয়ে যাচ্ছিল ইরানের সঙ্গে, ওদিকে মিডল ইস্টে যুদ্ধ চললেও অতটা আমাদের ওপর এফেক্ট পড়ছিল না, এবার কিন্তু বেশ বড় রকমের এফেক্ট পড়বে। এবং যার আজ আমরা গ্লোবাল অয়েল প্রাইসেও দেখতে পাচ্ছি, অয়েল প্রাইস আবার আস্তে 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 উপরের দিকে যেতে আরম্ভ করেছে। এখানে দেখুন ব্রেন্ট ক্রুড, যেটা ক্রুড অয়েলের যে প্রাইসটা মেনলি আমরা দেখি, ব্রেন্ট ক্রুড, এই প্রাইসটা কিন্তু আবার 98.51, প্রায় 100-এর কাছাকাছি যাচ্ছে। এটা 95-এর নিচে চলে এসেছিল, কিন্তু আমেরিকা যখন বলছে যে রাশিয়া বা ইরানের ওপরে আর স্যাংশন তারা উঠাবে না, যার ফলে আবার ক্রুড অয়েলের কিন্তু একটা ক্রাইসিস সৃষ্টি হতে পারে এবং যার ফলে আগে থেকেই দামটা বাড়তে আরম্ভ করেছে। আর ক্রুড অয়েলের দাম উপরের দিকে যাওয়া মানেই আমরা জানি যে মার্কেট নিচের দিকে আসবে। এটা ক্রুড অয়েলের দামটা মার্কেটের সঙ্গে একটা ইনভার্সলি প্রপোর্শনেট ভাবে চলে। দেখুন আর একটা কী হচ্ছে, রাইজিং অয়েল প্রাইসেস মে ওয়াইডেন ইন্ডিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ইন্ডিয়ার প্রায় 2%-এর মতো বেড়ে যেতে পারে এই অয়েল প্রাইস বেড়ে যাওয়ার জন্য। এর ফলে কী হবে, এর ফলে আমাদের ইন্ডিয়ার জিডিপি আস্তে 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 যেভাবে বাড়ছিল সেইভাবে বাড়বে না, আস্তে 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 ডাউনের দিকে যাওয়ারই চান্স বেশি আছে। তার ফলাফল অলরেডি দেখুন এখানে রিপোর্টে পাওয়াই গেছে যে আইএমএফ গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ের রিপোর্টে ইন্ডিয়া 4th পজিশনে ছিল। ইন্ডিয়া 4th থেকে চেষ্টা করছিল আস্তে 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 3rd পজিশনে যাওয়ার, কিন্তু 4th পজিশন থেকে একেবারে 6th পজিশনে চলে এসছে ইন্ডিয়া। এখন কতটা ডাউনগ্রেড হয়েছে ইন্ডিয়ার। 4th পজিশন, 4th লার্জেস্ট জিডিপি ছিল ইকোনমিতে, সেখান থেকে 6th প্লেসে চলে এসছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর।
এবং মার্কেটে এটা কিন্তু ভবিষ্যতে রিয়াকশান আসবে এই 4th প্লেস থেকে 6th প্লেসে আসার জন্য, যেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই রেডি থাকবেন। এবার দেখুন আমাদের যদি আমরা ডলারের এগেনস্টে আমাদের রুপিকে দেখতে চাই, তাহলে দেখুন ডলার ক্রমশ স্ট্রংই হয়েছে, এখানে পুরোটাই গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন। আমাদের রুপি আস্তে 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 ফল করছে। আগে 88 এই জায়গাটাতে বেশ কিছুদিন সাস্টেন করেছিল, কিন্তু এখন 92 এর ওপরে সবসময় 93 এর কাছাকাছি সাস্টেন করছে। এছাড়াও যদি আজকে এফআইআই ডিআইএ এর ডাটাটা একটু দেখি, তাহলে দেখব ডিআইআই আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর 3,427 কোটি টাকা সেলিং করেছে এবং এফআইআই 382 কোটি টাকার বাইং করেছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্ব দিয়ে দেখার খবর। এতদিন পর্যন্ত ডিআইআইরা বাইং করছিল, যারা আমাদের ভারতীয় মার্কেট সম্বন্ধে ভালো বোঝে ডিআইআই, তারা এখন সেলিং করছে। এটা কিন্তু এখান থেকে আমাদের একটা জিনিস শেখারও আছে, যে মার্কেটে এই যে র্যালিটা হচ্ছে বা মার্কেটে এখন এই যে রাইজটা দেখতে পাওয়া যাচ্ছে, যে হারে ডাউন হয়েছিল তার থেকে তো বেশ কিছুটা মার্কেট রাইজ হয়েছে। এই সময়তেই কিন্তু আপনার পোর্টফোলিওতে যত জাঙ্ক স্টক আছে অথবা যত খারাপ স্টক হয়তো ভুল করে কিনে ফেলেছিলেন বা কারোর কথায় কিনে ফেলেছিলেন, সেটা এই টাইমেই বার করে দেওয়ার টাইম। এই টাইমেই আপনি তাতে যে যতটা যা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনি কী করুন, যে ভালো ভালো যে স্টক আছে যেগুলো অলরেডি ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে অনেকটা, সেই সব স্টকে ইনভেস্ট করে রাখুন, যার ফলে ভবিষ্যতে যখন মার্কেট ওপরের দিকে যাবে তখন আপনার সেই সব জাঙ্ক স্টক বা খারাপ স্টকগুলো কিন্তু আর ওপরের দিকে যাওয়ার চান্স প্রায় খুবই কম থাকবে। তার থেকেই ভালো ভালো স্টকগুলো অনেক গুণ হারে ওপরের দিকে যেতে থাকবে। তো আপনি ফান্ডামেন্টাল দেখে ভালো ভালো স্টক চুজ করে সেগুলোতে ইনভেস্ট করে রাখুন এবং খারাপ স্টক থেকে এই টাইমে বেরিয়ে আসুন। এই টিপসটা মাথায় রেখে কিন্তু আপনি এখন মার্কেটে কাজ করবেন। এছাড়াও যদি আমরা একটু মার্কেট সেন্টিমেন্ট দেখি, তাহলে দেখতে পাবো দেখুন মার্কেট সেন্টিমেন্ট এখনও গ্রিডেই আছে। এই গ্রিড, এক্সট্রিম গ্রিড এই টাইমে যখন থাকবে তখন কিন্তু আপনি মার্কেটে যেসব স্টকগুলো আপনার জাঙ্ক স্টক আছে সেগুলোকে কিন্তু অবশ্যই বিক্রি করুন। এছাড়াও যদি আমরা শেষে একটু নিফটি অ্যানালিসিসটা দেখে নিই, তাহলে কি দেখবো চলুন দেখে নেওয়া যাক নিফটির চার্টটা। দেখুন নিফটির চার্টটা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এই যে দুটো লেভেল আপনাদেরকে বলেছিলাম, 24,300 লেভেল এবং 23,300 লেভেল, এই যে 1000 পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট এখন ঘোরাফেরা করার চান্সটা বেশি আছে। দেখুন তাই হয়েছে, এর ওপরে 24,300 লেভেলের ওপরে গেলেও মার্কেট কিন্তু সাস্টেন করেনি, মার্কেট আবার ঘুরে নিচে চলে এসছে। তাহলে এখনও মার্কেট এই 24,300 থেকে 23,300 এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট এখনও পর্যন্ত আটকে রইল। এর বাইরে যদি যায় তাহলে একটা মুভ আসার চান্স আছে বড় রকমের, কিন্তু যতক্ষণ পর্যন্ত এর ভেতরে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বড় মুভ আসার কোনো চান্স নেই। এবারে যদি শর্ট টার্মের কথা বলি, তাহলে মার্কেট কিন্তু নিউজ ড্রিভেন চলছে। ট্রাম্প এখন বলছে যে আমি সিজ ফায়ার করবো, এখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এবার ট্রাম্প যদি বলে যে না আরও বড় রকমের অ্যাটাক হবে, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি 22শে ফেব্রুয়ারি পর্যন্ত একটা সিজ ফায়ারের কথা হয়ে আছে, 22শে ফেব্রুয়ারি আসতে আর মাত্র 5 দিন বাকি আছে। এবারে ট্রাম্প যদি বলে না একটা বড় রকমের অ্যাটাক হবে, তাহলে কিন্তু মার্কেট আবার এখান থেকে ডাউন চলে আসবে। শর্ট টার্মে একটা নিউজ ড্রিভেন র্যালি চলছে, যার জন্য কিন্তু মার্কেট আপ ডাউন করছে, নিউজ যেরকম আসছে সেরকম আপ ডাউন করছে। এবার যদি আমরা মিড টার্ম দেখতে চাই, ধরুন 2 মাস বা 3 মাসের ভিউ যদি নিতে চাই, তাহলে কিন্তু মার্কেটে একটা আপাততভাবে ওপরের দিকে যাওয়ারই একটা চান্স দেখতে পাওয়া যাচ্ছে, কারণ অনেকগুলো আইপিও এখানে মার্কেটে লিস্ট হওয়ার জন্য ওয়েটিং লিস্টে আছে। ধরুন জিওর আইপিও আছে, এছাড়াও ফ্লিপকার্টের আইপিও আছে, এরকম অনেকগুলো আরও আইপিও আছে, যেগুলো ফোনপের আইপিও আছে। এরকম আইপিও বড় বড় আইপিও লিস্ট হওয়ার জন্য ওয়েট করছে। সেগুলোকে লিস্ট করাতে গেলে মার্কেটকে কিন্তু একটু ওপরের দিকে থাকাই বাঞ্ছনীয়, তাই মার্কেটকে এখন ওপরের দিকে ঠেলে নিয়ে যাওয়া যেতে পারে মিডিয়াম টার্মের জন্য। কিন্তু এরপরে একবার ভেবে দেখুন, যখন এপ্রিল মে জুন এই কোয়ার্টারের রেজাল্টটা যখন আসবে জুলাই মাসের প্রথমে, সেটা কিন্তু খুব একটা ভালো আসার চান্স প্রায় পাওয়াই যাচ্ছে না। সেই রেজাল্টটা কিন্তু খুবই নেগেটিভ আসার চান্স পাওয়া যাচ্ছে, যেহেতু ক্রুড অয়েলের দাম বেড়ে যাচ্ছে এবং ইনফ্লেশনও সেই হারে বাড়ছে। তো জুলাই মাস থেকে হয়তো আমরা এপ্রিলের পর এপ্রিল মে জুন যদি আমরা একটু রাইজ দেখতেও পাই, জুলাই মাসের যখন আমাদের এই কোয়ার্টারলি রেজাল্টটা আসবে, এই ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট আসবে, তখন কিন্তু আমরা মার্কেটে একটা ডাউন দেখতে পারি। সেটার কথা মাথায় রেখেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা আপনারা মার্কেটে এন্ট্রি এক্সিট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দিয়ে আপনাদের হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম প্রতিদিনের ইনসাইটফুল ভিডিও পাওয়ার জন্যে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।